Okay. Page 124. Okay, let's start. Okay. In 1914, a war began in Europe which soon engulfed almost the entire world with the battles fought in Europe, Asia, Africa, and the Pacific. This war was different from the wars fought earlier in terms of its scale and repercussions. It was fought on a worldwide scale and affected almost all the countries of the world. During this war, new methods of defense and destruction were used. Moreover, in the early wars, the civilian populations were not generally involved, but this war was fought by the people as a whole. Thus, the war marked the turning point in the history of the world because of the unprecedented extent of its spread, impact, and damage, and its total nature. It is known as the First World War. আচ্ছা, first of all, আমরা এখানে কিছু কিছু টার্মিনোলজির উপর ফোকাস করব। আমি কপির মধ্যে লিখবো টার্মগুলো, তুমি যখন অ্যান্সার করবে তখন মনে রাখবে যে এই টার্মসগুলো যেন তোমার অ্যান্সারের মধ্যে থাকে। ওকে, দেখো কি বলেছে 1914, so we have very important date, that is 1914। তার মানে পুরো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা বিগিন অর স্টার্ট করছে কবে থেকে? 1914। আচ্ছা, এটা কোন জায়গায় ফার্স্ট স্টার্টিং পয়েন্ট? ইউরোপ। ঠিক আছে, চলো তাহলে ইউরোপ অ্যাজ আ কন্টিনেন্ট হিসেবে সেখানে উইথ সোন এনগালফ এন্টায়ার ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে গেল। আচ্ছা, তারপরে বলছে ফট ইন ইউরোপ, এশিয়া, আফ্রিকা অ্যান্ড দ্য প্যাসিফিক। তার মানে কতগুলো রিজনে ছড়িয়ে গেল। এবার যখন একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে ওয়ার করে তখন কি পুরো মানে পুরো ওয়ার্ল্ড ইনভলভ হয় না, ইট ইজ এ রিজনাল জায়গাতে যে ধরো অ্যাফেক্টেড হয়, কোনো পার্টিকুলার কান্ট্রি লড়ছে তো তাতে অন্য রিজনরা অ্যাফেক্টেড হচ্ছে। কিন্তু এরকম একটা ওয়ার যেটা এত লার্জ স্কেল যে অনেকগুলো কান্ট্রি ইনভলভ হয়ে গেল, তাই জন্য এটাকে ওয়ার্ল্ড ওয়ার বলা হয়েছে। এবার আরো আমরা স্পেসিফিক রিজনস গুলো দেখি। একটা হচ্ছে কোন কোন কন্টিনেন্টে ছড়িয়েছে, তারপর বলছে দিস ওয়ার ওয়াজ ডিফারেন্ট অ্যান্ড ফট আর্লিয়ার ইন দ্য স্কেল। স্কেল বলতে আমরা কি বলতে পারছি এখানে? What do you understand by the term scale in terms of a war? এরিয়া অ্যাফেক্টেড হচ্ছে আর কতটা বড় যুদ্ধ হয়েছে, কত দিন ধরে হয়েছে, তাই জন্য স্কেল। আর সেরকমই বলছে রেপারকাশনস। রেপারকাশনস মানে রেজাল্ট, ঠিক আছে, যে কি ইফেক্ট হয়েছে। তাহলে স্কেল আর আমরা ইফেক্ট বলি। রেপারকাশন ওয়ার্ডটা যদি না মনে থাকে তাহলে ইফেক্ট মনে থাকবে যে ওই ওয়ারের কি ইফেক্ট হয়েছে। এবার ইফেক্ট গুলো দেখি, ইট ওয়াজ ফল ওয়ার্ল্ড ওয়াইড, এটা তো আমরা বুঝে গেছি। তো স্কেলটা ওয়ার্ল্ড ওয়াইড, তাই জন্য এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট কি বলছে? ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেল ডিউরিং দিস নিউ ওয়ার নিউ মেথডস। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউ মেথড। একটা জাস্ট ইম্পর্টেন্ট জিনিস বলে দিই যে এই 1914-এর 100 বছর আগে ইউরোপে একটা খুব ইম্পর্টেন্ট চেঞ্জ এসেছিল। সেটা কি জানো? আমরা একটু পড়েছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। হ্যাঁ, পড়েছি না? হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন দিস প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা একটা পার্টিকুলার প্যারামিটারে দেখছি যে অনেক মানে যেহেতু মানে গুডস অ্যান্ড জিনিসপত্র আর কি লার্জ স্কেল প্রোডাকশন হচ্ছে, সেরকম আর্মস অ্যান্ড আর্মামেন্টসও লার্জ স্কেল প্রোডাকশন হচ্ছিল। ঠিক আছে, তো মানুষ মানে বা পার্টিকুলার কোনো কান্ট্রি নিজেকে ফোর্টিফাই করার জন্য, নিজেকে মানে নিজের বাউন্ডারিজ গুলোকে আরো স্ট্রঙ্গার করার জন্য সেই ধরনের জিনিসগুলোকে আরো বেশি করে প্রডিউস করছিল। ঠিক আছে, তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার করার সময় যে ধরনের টুলস বা আর্মস অ্যান্ড আর্মামেন্টস ইউজ করা হয়েছে সেটা নতুন ধরনের। এর আগে এরকম ধরনের যুদ্ধক্ষেত্রে ইউজ আমরা দেখিনি, তাই জন্য এটা নতুন হয়ে গেল। আচ্ছা, মনে থাকবে তো? এই ওয়ার্ডস গুলো দেখে দেখে মুখস্থ করবে, যে কটা মনে থাকে। ঠিক আছে, এখন তো শর্ট টাইম আছে তাই জন্য তোমাকে ওরম করতে হবে। আচ্ছা, তারপরে হয়ে গেছে নিউ মেথডস অফ ডিফেন্স অ্যান্ড ডিস্ট্রাকশন। সো দে ওয়ার ডিফেন্ডিং অ্যান্ড অলসো ডিস্ট্রয়িং আদার কান্ট্রিজ অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি নিউ মেথড। আচ্ছা, মোরওভার ইন দি আর্লিয়ার ওয়ার্স দ্য সিভিলিয়ান পপুলেশনস ওয়ার নট জেনারেলি ইনভলভড। তখন না সিভিলিয়ানসরা ইনভলভ হতো না, সিভিলিয়ানসরা ইনভলভ হতো না। বাট এই ওয়ারটায় আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে সিভিলিয়ানসরাও ইনভলভ হয়ে গেছে। সিভিলিয়ান অ্যাজ ইন নর্মাল পিপল। আগে কি হতো? ফ্রন্টিয়ারে যুদ্ধ হতো, একটা কোনো পার্টিকুলার এরিয়াতে যুদ্ধ হতো যেখানে অ্যাকচুয়ালি যারা তোমার আর্মিতে রয়েছে, সেই রাজার হোক বা সেই পার্টিকুলার রিজনের যে কিংডম হোক, তার যে এম্পায়ারের হোক, তারা একটা ফ্রন্টে লড়তো। ফ্রন্ট অ্যাজ ইন একটা জায়গা, ঠিক আছে, যেখানে দুজনে এসে কনফ্রন্ট করছে আর যুদ্ধটা হচ্ছে, সেখানে লড়তো। বাট এখানে দেখছি যে ওটা মানে কান্ট্রির ভেতরে, স্টেটের ভেতরে ঢুকে গেছে, যেখানে সিভিলিয়ানরাও ইনভলভ হয়ে গেছে। ঠিক আছে, বাট দিস ওয়ার ওয়াজ ফট বাই পিপল অ্যাজ আ হোল। দাস, আচ্ছা, নট নেসেসারি যে প্রত্যেকের যুদ্ধক্ষেত্রে নেমেছে, বাট ওই যুদ্ধতে অনেকে সাহায্য করেছে।
ঠিক আছে, আর অনেক ধরনের অ্যাফেক্টেড হয়েছে, তাই জন্য সেই মানুষটা তো অ্যাফেক্টেড হয়েছে না। জেনারেলি যখন ওয়ার হয় প্রত্যেকটা সিভিলিয়ান তো ইনভলভ হয় না। আর ওয়ারের না একটা নিয়মও আছে, এই পরবর্তীকালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছিল যে এইভাবে তো এত প্রপার্টি, এত হিউম্যান বিং এর লস অফ লাইফ হলে তো খুব ক্ষতিকারক। তুমি কোনো একটা পাওয়ার গেমের জন্য বা কোনো পাওয়ার রিলেশনের জন্য ওয়ার করলে আর প্রত্যেকবার এত মানুষ মারা গেল, এত ডিস্ট্রাকশন হলো, সেটা তো খারাপ। তাই জন্যে একটা ওয়ার লড়ারও একটা পার্টিকুলার পদ্ধতি ওয়ার্ল্ড লেভেলে ডিসাইড করা হয়েছিল একটা কনভেনশনে। ঠিক আছে, তো ওয়ারের মানে যে তুমি সিভিলিয়ান জায়গায় অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে, তুমি জল বা এরকম যেটা মানে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস এগুলোকে অ্যাফেক্ট করতে পারবে না, বিকজ দ্যাট ইজ ভেরি মানে ভেরি মেইন থিং টু ডু, ইউর কিলিং আ পপুলেশন। তো এই জন্য এই ধরনের জিনিসের প্রিকশনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেট করা হয়েছিল আফটার দ্য ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। ঠিক আছে, মানে মানুষের অনেক লেট রিয়েলাইজেশন হয়েছে। নেক্সট, দ্য ওয়ার মার্ক দ্য টার্নিং পয়েন্ট ইন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। কারণ এত কিছু নতুন ধরনের জিনিস হয়েছে, তাই জন্য এটাকে আমরা টার্নিং পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। লিখে রাখলাম, মনে থাকবে। আচ্ছা চলো নেক্সট বলছে, বিকজ অফ দ্য আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড মানে ভাবা যায়নি, ঠিক আছে, মানে এক্সপ্লেন করা যাচ্ছে না, মানে এতটা বড় লেভেলের হয়ে গেছে। আনপ্রেসিডেন্টেড এক্সটেন্ট অফ ইটস স্প্রেড, ইম্প্যাক্ট এন্ড ড্যামেজ, ইটস টোটাল নেচার, ইট ইজ কল্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তাহলে এটাকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ডাকার একটা বড় কারণ কি কি, ডেটটা পেয়ে গেলে আর এই ওয়ার্ডগুলো তোমার যেন অ্যান্সারের মধ্যে থাকে, হয়ে যাবে। চলো নেক্সট প্যারাগ্রাফ, কজেস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কজেস হিসেবে মানে কি কারণে যুদ্ধটা স্টার্ট হয়েছিল। আচ্ছা এখানে তো তোমাকে কজেস হিসেবে এরকম দিয়ে দিয়েছে, জেনারেলি একটা কজেস থাকে আর একটা ইমিডিয়েট কজ হয়। কি হয়, ধরো তুমি একটা কান্ট্রি, আমি একটা কান্ট্রি, আমাদের ফর সাম রিজন হিস্টোরিক কারণে আমাদের কোনো একটা অ্যানিমসিটি আছে, অ্যানিমসিটি অ্যাজ এন এনিমিটি। ওকে, আচ্ছা ধরে নাও ইন্ডিয়া পাকিস্তান এক্সাম্পল ধরে নাও, ঠিক আছে, একটা রিজন, তো আমরা কোন মানে কন্টিনেন্টের মধ্যে পড়ছি, এশিয়ার মধ্যে পড়ছি। এবার এশিয়াতে আমাদের দুজনের অ্যানিমসিটি রয়েছে, ধরো তুমি ইন্ডিয়া আমি পাকিস্তান, ঠিক আছে, অ্যান্ড উই নো আমাদের কেন অ্যানিমসিটি রয়েছে, আমরা জানি আমাদের পার্টিশন হয়েছে অ্যান্ড অল দ্যাট। এবার উই আর লাইক ইন আ ভেরি টাইট সিচুয়েশন, যেখানে দুজনে আমরা একটা ওয়ার ফ্রন্টে রয়েছি, বাট উই আর নট ফাইটিং ওয়ার, সব সময় তো নয়, ঠিক আছে, বাট আমরা জানি প্রবলেম আছে। এবার দেখা গেল তুমি কোনো আর্মস অ্যান্ড আর্মামেন্টসে তুমি কিছু উন্নতি করছো, আমি তোমাকে দেখা দেখি তাড়াতাড়ি করে আমিও উন্নতি করে নিলাম, আউট অফ দ্য ফিয়ার যে তুমি উন্নতি করছো, তাহলে কাল যদি তুমি যুদ্ধ করতে আসো তাহলে তুমি আমার থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তো আমাকেও ইমপ্রুভমেন্ট করতে হবে। সো ইটস কল্ড অ্যান রেস অফ আর্মামেন্ট, রেস ফর আর্মামেন্টস, ঠিক আছে, আর্মামেন্টের রেস, রেস করছি না, তুমিও বাড়াচ্ছ আমিও বাড়াচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে আর্মামেন্টসের রেস। তো এবার উই আর নট অ্যাট ওয়ার বাট উই আর মেন্টালি ইনভলভড, যে আমরা ওয়ারের জন্য রেডি হচ্ছি, কবে হবে কেউ জানে না কিন্তু তৈরি হচ্ছি। ওকে, তো রেস ফর আর্মামেন্টস এটা একটা হয়ে গেল। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, এটা ধরে নাও একটা কজ, যে আমরা কন্টিনিউয়াস উই আর অ্যাওয়্যার অফ ইচ আদার দ্যাট দেয়ার ক্যান বি আ ওয়ার লাইক সিচুয়েশন এন্ড অল দ্যাট, এন্ড উই আর প্রিপেয়ারিং ফর ইট। বাট একটা ইমিডিয়েট কজ হতে পারে, যে এমন একটা কিছু ঘটনা ঘটলো যেটা ইমিডিয়েটের জন্য সত্যি আমার তোমার যুদ্ধ লেগে গেল, ঠিক আছে, তো ওটাকে ইমিডিয়েট কজ বলে। আর জেনারিক কিছু কজেস থাকে যেটা ব্যাকগ্রাউন্ডে আছে, যে আমাদের হিস্টোরিক একটা ইভেন্ট আছে, বিকজ অফ উইচ উই আর এনিমিজ and we have armamental race and all that problem, এটা কজেস। বাট ইমিডিয়েট কজ হচ্ছে যে আচমকা কোনো একটা ঘটনা ঘটলো যার জন্য যুদ্ধটা লেগে গেল, বোঝা গেছে। চলো নেক্সট, কজেস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ন্যাশনালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম। কি বলছে, ন্যাশনালিজম, দুটো টার্ম পাচ্ছি আমরা, কজেসের মধ্যে আমরা চলে আসি, দুটো টার্ম ধরে রাখা যাবে একটুখানি, কজেস লিখলাম, আর লিখে দুটো টার্মের ওপর আমরা এখন ফোকাস করব, ন্যাশনালিজম আর আরেকটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। আচ্ছা একটু একটা জিনিস একটু তোমাকে আগে বুঝিয়ে নিই, ইউরোপে তখন না, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, আচ্ছা আমরা একটুখানি একদম একটু যদি পুরোনো জায়গায় চলে যাই, এরকম করে একটু ইমাজিন করে দেখো, যে এক একটা ল্যান্ড মাস, এক একটা এরিয়া, এক একটা পপুলেশন থাকছে ওখানে, ওই পপুলেশনটা পার্টিকুলার সেই ক্লাইম্যাটিক সিচুয়েশনে আর সেখানকার ন্যাচারাল ভেজিটেশনের উপর ডিপেন্ড করে জেনারেশন আফটার জেনারেশন থাকার পর একটা আইডেন্টিটি ডেভেলপ করছে, এক ধরনের দেখতে হয়েছে, ঠিক আছে, এক ধরনের পোশাক আশাক, খাওয়া দাওয়া, কালচারটা তৈরি হয়ে গেল। এবার তার পপুলেশন সাইজটা বাড়তে লাগলো, এবার একটা পার্টিকুলার এরিয়াতে ধরো তুমি তোমার পপুলেশনটা থাকে আর তার একটু দূরে আমার পপুলেশনটা থাকে। এবার এমন একটা জায়গায় এলো যে তোমার পপুলেশনও বেড়েছে আমার পপুলেশনও বেড়েছে, আর আমাদের না রিজনাল কোনো কারণে আইডেন্টিটিটা একটু ডিফারেন্ট, তোমার থেকে আমাকে দেখতে ডিফারেন্ট, তোমার আর আমার খাওয়া দাওয়াটা একটু ডিফারেন্ট, হয়তো ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। তো আমরা বললাম যে আমরা রিজনটা নিজেদের ক্লেম করবো। হোয়াট ইফ যে তোমার কাছে কিছু বেশি পাওয়ারফুল
ইকুইপমেন্টস আছে যার জন্য তুমি আমাকে ওভার পাওয়ার করে, আর তখন না হতো এরকম জানো তো, পপুলেশন ইজ টু কিল ইচ আদার, ঠিক আছে, টু অকিউপাই দ্য প্লেস। হয়তো ওই জায়গায় একটু ভালো ভেজিটেশন হচ্ছে, কি জল আছে বা নদী আছে, বা একটু ওরা এক্সপ্যান্ড করতে চাইছে। হিউম্যান বিং এর টেন্ডেন্সি তো ছিল না যে আরো বেশি পাওয়ারফুল হবো, ঠিক আছে। তো এই হিউম্যান টেন্ডেন্সিটার জন্য এক একটা গ্রুপ, আমি ওটাকে ট্রাইবাল গ্রুপ বলছি না, বাট আমি বলছি কোনো এথনিক গ্রুপ, ঠিক আছে, পিপল উইথ সার্টেন এথনিক আইডেন্টিটি, দেখতে কেমন, জামা কাপড়, খাওয়া দাওয়া, ল্যাঙ্গুয়েজ, এই ধরনের আইডেন্টিটি নিয়ে এথনিক গ্রুপ, বোঝা গেছে। এবার এরা এক একটা জায়গায় রিসাইড করছে, ইউরোপের ক্ষেত্রে বলছি। এখানে কি হয়েছে, পরবর্তীকালে আমরা দেখলাম যে এরা যখন ওই নিজেদের রিজনটাকে ডিমার্কেট করে নিতে চাইলো, কিরকম করে ডিমার্কেট করবে, বলছে যে আমি যে জায়গায় বছরকে বছর রয়েছি ওই রিজনটাই আমার, আমি ক্লেম করলাম, ঠিক আছে। তাহলে ওই রিজনটাকে আমি ডিমার্কেট করে নিজের সভরেনিটির দাবি করছি। সভরেনিটি বলতে যে আমার ইন্টারনাল ম্যাটার যে তুমি ইন্টারফেয়ার করতে পারবে না, আর এক্সটার্নালি আই উইল এক্সপেক্ট দ্যাট ইউ উইল নট অ্যাটাক, ঠিক আছে। তাহলে ওইভাবে দ্য কনসেপ্ট অফ নেশন কে বা নেশন স্টেট আসছে। নেশন স্টেটের সাথে ন্যাশনালিজমের কি রিলেশন, ওই নেশন স্টেটে যারা বাসিন্দা বা যারা থাকছে তাদের ওই নেশন স্টেটের আইডেন্টিটির সাথে একটা রিলেশন আছে। যে আমার দেখবে প্রত্যেকটা কান্ট্রি না ওইখানকার পার্টিকুলার কোনো জায়গা বা পার্টিকুলার পিপলের ওপর নামের ওপর এই নামটা আসছে, ঠিক আছে। তো ওইভাবে আইডেন্টিটিটা তৈরি হচ্ছে। তাহলে আমার একটা আইডেন্টিটি আছে যে আমার এটা পার্টিকুলার নাম, আচ্ছা, তারপরে আমাকে এক প্রকার, আমাকে এক ধরনের দেখতে, আমার ল্যাঙ্গুয়েজটা কমন, এরকম ধরনের হচ্ছে। তো তাহলে ওইভাবে নেশন স্টেটের কনসেপ্টটা এলো যে আমি একটা ডিমার্কেট করে নিলাম একটা এরিয়া, যে এর মধ্যে আমার পপুলেশনটা থাকে, তাহলে এটা হচ্ছে নেশন স্টেট। আর এই নেশন স্টেটের প্রতি যে আমার ইমোশনটা, দ্যাট ইজ সার্টেন পয়েন্টে আমরা ওটাকে ন্যাশনালিজম বলছি। দ্যাট আমার ওই পার্টিকুলার কালচার, পার্টিকুলার আইডেন্টিটি অফ ড্রেস অ্যান্ড পার্টিকুলার ফুড হ্যাবিট, ল্যাঙ্গুয়েজ, আমার হিস্ট্রি, এই সব, বা ওখানকার ডেমোগ্রাফিক সিচুয়েশন, এই প্রত্যেকটা জিনিসের প্রতি যে একটা প্রাইড মানে সেন্স অফ বিলঙ্গিং, এটাকে ন্যাশনালিজম বলছি। ক্লিয়ার এখানে অব্দি? আচ্ছা চল, এবার এখানে বলছে ইম্পেরিয়ালিজমে আসছি, আগে আমরা ওটাকে ক্লিয়ার করে নিই। ন্যাশনালিজম রেফার্স টু দ্য সেন্স অফ ইউনিটি felt by the people who share common history, language and culture. বুঝে গেছে তো কোথা থেকে এসছে ব্যাপারটা? এরকম করে পুরো ইউরোপটাই ধরে নাও ডিফারেন্ট ডিফারেন্ট নেশন স্টেটে ডিভাইড হয়ে গেছে। ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দুটো মিলিয়ে না পুরো এরকম আলাদা আলাদা নেশন স্টেট হয়েছিল। আচ্ছা, মজার কথাটা একটা কি, তার আগে কি ওদের আইডেন্টিটির কথা মনে পড়েনি? তার আগে কি দরকার পড়ছিল না? ছিল। কিন্তু এই পার্টিকুলার যে গ্রুপগুলো, এই পার্টিকুলার যে সে নট ট্রাইবাল গ্রুপ বাট পিপল অফ দ্যাট গ্রুপ, তারা না এক একটা বড় বড় কিংডমের আন্ডারে ছিল। ধরে নাও যে আমরা যেই জায়গাটায় রয়েছি আর এই পাশের আশপাশের এই এলাকাগুলোতে একটা একটা গ্রুপ থাকে, ঠিক আছে। একটু দূরে গেলে নাগের বাজারের কাছে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, অ্যান্ড পিপল আর রিসাইডিং। এবার যখন রাজারা অ্যাটাক করতো আর টেক ওভার করতো একটা একের অপর থেকে, কোনো এম্পায়ার এস্টাবলিশ হতো, তখন ওরা তো বড় রিজন নিত, এই পিপল গুলো তাদের আন্ডারে চলে এসছে, ঠিক আছে। তো ধরো একটা সময় ওখানে পার্টিকুলার কোনো একটা রাজার ডমিনেশন, ঠিক আছে, এখান থেকে দেখতে ফর এক্সাম্পল পুরো অনেকটা এরিয়া অব্দি, তারপরে আবার কোনো রাজা এসে তাকে ডিফিট করে তাকে নিয়ে নিল, তাতে আমার কালচারাল আইডেন্টিটি চেঞ্জ হচ্ছে না, আমি যা প্র্যাকটিস করছি তাই করছি। হয়তো যাকে আমি ট্যাক্স দিই সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা রাজার একটা পার্টিকুলার ডমিনেশন হতে পারে। সে ফর এক্সাম্পল একটা টাইমে যেই রিজনগুলোতে মানে খ্রিস্টানিটি ছিল, পরবর্তীকালে সেখানে ইসলামের ডমিনেশন হলো, কারণ দেখা গেল ওই রাজাটা ইসলাম ফলো করে, তার আগে যে রাজাটা ছিল সে খ্রিস্টানিটি ফলো করতো, তো পার্টিকুলার একটা রিলিজন ডমিনেশন হয়ে গেল। কিন্তু তার জন্য তার কালচারাল আইডেন্টিটি চেঞ্জ হলো না, কিন্তু তাকে দেখতে কেমন, পড়তে, জামা কি করছে, খাচ্ছে কি, ওগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু একটা ডমিনেশন হয়ে যেত, ঠিক আছে। এবার এরা দেখলো যে নো প্রবলেম, রিলিজন হোক বা হোয়াট এভার ডমিনেশন, কিংডমের, এম্পায়ারের, নো প্রবলেম। মাঝখান থেকে যখন কলোনিয়াল রুল এলো না, ব্রিটিশদের রুল বিশেষত, তখন না পিপল স্টার্টেড ফাইটিং ফর দেয়ার আইডেন্টিটি। They said that no, we don't want to be under any empire, neither do we want to be under any colony or colonial rule. We want our own identity. আমরা নিজেরা গভর্ন করে নেব। ওই হিসেবে এই ন্যাশনালিজম কনসেপ্টটা গ্রো করতে লাগলো, অ্যান্ড নেশন স্টেটও মানে ফর্ম হওয়ার স্টার্ট হলো। সেখান থেকেই এক একটা কান্ট্রির বার্থ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলো, in the latter half of the 19th century, this feeling of unity turned to extreme pride. আমি বললাম না, প্রাইড ফিল করা নিজের কালচারকে নিয়ে, pride which made people of many countries believe that the country is superior to the other countries. এই পাশের কান্ট্রি, ধরো তুমি আর আমি,
তাহলে আমি মনে করি তোমার থেকে আমার কান্ট্রি বেটার, আমার কালচার ইজ বেটার, মাই ল্যাঙ্গুয়েজ ইজ বেটার, মাই ফুড ইজ বেটার, ঠিক আছে? এরকম একটা তার মধ্যে আমি তো রেস ফর আর্মামেন্টস করছি, তো তোমার থেকে আমার স্ট্রেংথ বেটার, ফর এক্সাম্পল আই হ্যাভ মোর মানি দেন ইউ, তো এইটা প্রাইড এসে গেল, তো ন্যাশনাল একটা প্রাইড। This led to the development of aggressive nationalism in Europe. এই ধরো ন্যাশনালিজম পর্যন্ত ঠিক ছিল, তোমার দেশ আমার দেশ, তোমার রিজন আমার রিজন, তোমার খাওয়া দাওয়া আলাদা ছিল, কিন্তু অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম ইজ again a problem. Why? Because I am now trying to dominate you. That's a problem, right? I can be good in my own country, I can have sufficient food and everything, and I can take care of my own people, my identity, my culture, fine, no problem. But then now I am trying to dominate the other country by saying that I am more than you, maybe in terms of arms and armaments, in terms of money, in terms of scientific development or anything else. Next, aggressive nationalism meant a love for one's own country and hatred for other countries. তার মানে যতক্ষণ নিজের দেশকে ভালোবাসছো সেখানে অবধি ন্যাশনালিজম, বা যখন তুমি নিজের দেশকে অন্য দেশের তুলনায় বেশি ভাবছো আর অন্য দেশকে হেট করছো, সেটা অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম। ঠিক আছে, নেক্সট কি বলছে? Each nation thought about its own national interest and did not care for the interest of the other nations. অন্য নেশনের ইন্টারেস্টের কথা ভাবছে না, ভাবছিস আমার নিজেরটাকে বাঁচাতে পারলেই হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ফ্রান্স ওয়ান্টেড টু গেট ব্যাক ইটস প্রভিন্স অফ অ্যালসেস অ্যান্ড লোরেন ফ্রম জার্মানি। এবার জার্মানি এসে এই দুটো জায়গাকে নিয়ে নিয়েছিল, যেটা ইনিশিয়ালি ফ্রান্সের আন্ডারে ছিল বা ফ্রেঞ্চ পিপলের আন্ডারে ছিল, জার্মানরা এসে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার ফ্রান্স ধরে বসে আছে যে ওইটা তো ফেরত নেবই। ঠিক আছে, এবার নেক্সট কি বলছে দেখি। Similarly, Italy wanted to get back the territory of Trentino Trieste from Austria, and Balkan states like Serbia wanted that their fellow national Slavs who lived in other states should come together to form Greater Balkan State. আচ্ছা, এই জায়গাটায় ম্যাপটা দেখো, এখানে জার্মানি, এখানে ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা অস্ট্রিয়া হাঙ্গারি একটা বড় জায়গা, এটা একটা কিংডম ছিল। এবার মজার কথাটা হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গার কথা এখানে লেখা আছে না, ওখানকার পপুলেশনের নামটাও এর সাথে রিলেটেড। আর বলেছিলাম না কালচারাল আইডেন্টিটি সিমিলার, আইদার দেখতে সিমিলার, জামা কাপড়, খাওয়া দাওয়া, ল্যাঙ্গুয়েজ, এগুলো। এবার কি হয়েছে, এবার দেখো তো এই দুটো জায়গাকে ফ্রান্স বলছে যে ফ্রান্সের এখানে দুটো জায়গা জার্মানি নিয়ে নিয়েছে, সে ফর এক্সাম্পল এরকম কোনো জায়গা। তো এবার ফ্রান্স ধরে বসে রয়েছে যে যেদিন যুদ্ধ লাগবে ওই দুটো জায়গা ফেরত দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তারপরে বলছে ইটালি ওয়ান্টেড, আবার কার থেকে একটা টেরিটরি ফেরত চাইছে, কার থেকে চাইছে? অস্ট্রিয়ার থেকে। ইটালি জানতো যে ওর কোনো জায়গা অস্ট্রিয়া নিয়ে বসে আছে, ওইটা আমি ঠিক যুদ্ধ লাগলে ফেরত দেবো। মজার কথাটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই এরিয়াটাকে ব্যালকান পেনিনসুলা বলা হয় জিওগ্রাফিক্যালি। জিওগ্রাফিক্যালি এটাকে কি বলা হয়? ব্যালকান পেনিনসুলা। ঠিক আছে, এবার এই ব্যালকান পেনিনসুলাটা না পরবর্তীকালে আফটার দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টুকরো টুকরো হয়ে গেল, মানে জিওগ্রাফিক্যালি মানে মাটি ভেঙে গেল ওরকম নয়, বাট কান্ট্রি গুলো ভাগ হয়ে গেল। তার আগে কি ছিল, এক একটা বড় বড় কিংডমের আন্ডারে ছিল। ঠিক আছে, তাই জন্য আমরা যখনই কোনো কিছু টুকরো হয়ে যায় বা ভেঙে যায়, মানে কোনো বড় কান্ট্রি ভেঙে, তো ওটাকে আমরা ব্যালকানাইজেশন বলি, ব্যালকানাইজেশন বলি। ঠিক আছে, তাহলে কারণ আমরা ওই এক্সাম্পলটা নিই যে কিরকম একটা পার্টিকুলার ডমিনেশন অফ একটা পার্টিকুলার এম্পায়ার একটা রিজনের মধ্যে কিরকম ব্যালকানাইজেশন আই মিন ব্রেক করে গেল এই ব্যালকান পেনিনসুলাটা ইন ডিফারেন্ট ন্যাশনাল আইডেন্টিটি হিসেবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখো, বলছে স্টেটস মানে ব্যালকান স্টেটস লাইক সার্বিয়া ওয়ান্টেড দেয়ার ফেলো ন্যাশনাল, মানে সার্বিয়াতে একটা পপুলেশন থাকতো, যে ন্যাশনাল আইডেন্টিটির কথা বললাম স্ল্যাবস। কি বললাম? স্ল্যাবস, SLAVS। ঠিক আছে, এরা একটা পার্টিকুলার পপুলেশন যাদের এক ধরনের দেখতে, একই ল্যাঙ্গুয়েজ, এরকম ধরনের স্ল্যাবসরা। এবার সার্বিয়া চাইছে যে আমি একটা দেশ বানাবো যেখানে আমার শুধু এই পপুলেশনটাই থাকবে। এবার কথাটা হচ্ছে তাহলে কি হবে, তাহলে এখানে যারা ছড়িয়ে ছিটিয়ে পপুলেশন আছে তারা সবাই সার্বিয়া চলে যাবে? এটা একটা হতে পারতো যে একটা আমি আলাদা জায়গা বানাচ্ছি যেখানে সবাই চলে যাবে। আর আরেকটা জিনিস হতে পারে যে যেখানে যেখানে স্ল্যাবসরা রয়েছে ওটা পুরো আমার হয়ে যাবে। তার মানে আমাকে বেশ কয়েকটা দেশের সাথে লড়তে হবে, কারণ অনেক জায়গায় আমার পপুলেশনটা রয়েছে। তার মানে আমি এই দেশ থেকে কিছুটা জায়গা, এই দেশ থেকে কিছুটা জায়গা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমি তারপরে টুকরো টুকরো গুলোকে জুড়ে একটা নতুন দেশ বানাবার চেষ্টা করছি পার্টিকুলার একটা আইডেন্টিটির ওপর, সেটা হচ্ছে যে আমরা স্ল্যাবস, দ্যাট উই হ্যাভ আ কমন আইডেন্টিটি, কালচারাল আইডেন্টিটি, একই ধরনের দেখতে, খেতে, খাবার টেস্ট, মেবি ল্যাঙ্গুয়েজ এন্ড অল দ্যাট। বোঝা গেছে? তাহলে আমরা তিনখানা ধরনের প্রবলেম পাচ্ছি, এক হচ্ছে কেউ কারো জায়গা নিয়ে নিয়েছে আর ফেরত ওয়েট করছে যে ফেরত নেবো, আর আরেকটা হচ্ছে যে আমি একটা আইডেন্টিটি তৈরি করে একটা পার্টিকুলার আলাদা নেশন স্টেট তৈরি করবো। হয়ে গেল? তাহলে এখানে ইউরোপে কিরকম টেনশনটা বিল্ড হচ্ছে, আর এটা হচ্ছে ওই কনসেপ্টের আন্ডারে কি ন্যাশনালিজম। ক্লিয়ার? চলো নেক্সট।
তারপরে কি বলছি, দিস কান্ট্রিজ ডেভেলপ এক্সপ্যানশনিস্ট পলিসি, একটু আগে বললাম না যে হিউম্যান টেন্ডেন্সি ছিল এক্সপ্যান্ড করা আর একটু বেশি জায়গা। আচ্ছা, এটার পেছনে একটা কারণ আছে। কি কারণ হতে পারে এক্সপ্যান্ড করার? এক্সপ্যান্ড কি এই জন্য যে আমি এই জায়গাটা নিয়ে নিলাম, যে আমি বড় দেশ হয়ে গেলাম? না, হতে পারে ওখানে কোনো পার্টিকুলার ন্যাচারাল রিসোর্স আছে যেটা আমার গ্রোথের জন্য ইম্পর্টেন্ট, কোনো পার্টিকুলার মিনারেল আছে, বা এমন কোনো ফিজিক্যাল জিওগ্রাফিক্যাল কন্ডিশন আছে যেটা আমার পপুলেশনের সার্ভাইভালের জন্য দরকার। ঠিক আছে, তো এক্সপ্যান্ড করার একটা বড় কারণ থাকে ওই রিসোর্সেস গুলোকে অ্যাকোয়ার করা। ঠিক আছে, তো এক্সপ্যানশনিস্ট পলিসি যেরকম এখন চায়নার আছে, চায়না সারাক্ষণই এক্সপ্যান্ড করতে চাইছে, তোমার এই থেকে এই নিয়ে নেবো, যে যেখান দিয়েও পাস করে সেটাকেও ক্লেম করে দেয়। ঠিক আছে, চায়নার এটা প্রবলেম আছে। ঠিক আছে, আচ্ছা, in the name of nationalism, therefore military strength became synonymous with national prestige and every country began to increase its military power. তাহলে প্রত্যেকে মনে করলো যে তোমাকে ভয় দেখাবো কি করে, পাশের দেশকে তো ভয় দেখাতে হবে, যে আমি যে সুপিরিয়র, কি করে সুপিরিয়র বলবো, তো আমি দেখাবো যে আমার মিলিটারি পাওয়ার বেশি। ঠিক আছে, তো more arms and armaments and more people in the military. দিস অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, তাহলে ন্যাশনালিজম থেকে আরেকটা জিনিস ফ্লো করলো, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম। ঠিক আছে, আর ফুল ফর্মটা লিখলাম না। অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ ডিসপ্লে করা হচ্ছে, আর্মস অ্যান্ড আর্মামেন্টস, মিলিটারি, এই ধরনের জিনিসপত্র শো করে নিজেকে অ্যাগ্রেসিভ দেখানোর চেষ্টা করা হচ্ছে। নেক্সট, দিস অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম অলসো লেড টু দ্য রাইজ অফ ইম্পেরিয়ালিজম। এবার কথাটা হচ্ছে এখান থেকে আরেকটা ওয়ার্ড ফ্লো করছে, ইম্পেরিয়ালিজম। Imperialism refers to the state policy or practice by which a powerful nation establishes its control over another country either by direct territorial acquisition or by gaining political and economic control. তিনটে জিনিস। এবার একটা কান্ট্রি, সে ফর এক্সাম্পল ইংলিশ, ঠিক আছে, ধরে নি ব্রিটিশ, ইংলিশ, ঠিক আছে, তারা এরকম ধরনের ন্যাশনালিজম আইডেন্টিটির মধ্যে ছিল। প্রথমে ন্যাশনালিস্ট ছিল যে আমরা ব্রিটিশ, ঠিক আছে, তারপর ওরা বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড অল দে বিকেম রিচ বিকজ দে ওয়ার প্রডিউসিং মোর অ্যান্ড মোর সারপ্লাস গুডস। তার আগে অলরেডি ওরা অনেক জায়গায় কলোনিজ এক্সপ্যান্ড করে ফেলেছে। এবার এই ধরনের পাওয়ারটাকে আরো স্ট্রঙ্গার করার জন্য ইম্পেরিয়াল রুল, দ্যাট মিনস আমি ওখানে বসে অন্য জায়গার ওই যেগুলো জায়গা আমি বিজনেসের নামে কলোনি সেট আপ করেছিলাম সেগুলোকে অ্যাকোয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো দ্যাটস কল্ড ইম্পেরিয়ালিজম। কেন করছি? বিকজ আই এম পাওয়ারফুল, I have more and more wealth, I have more and more arms and armaments. এবার once conquered, the country was claimed to be a colony. India became a colony of the British Empire. তো ওরা ব্রিটিশ ইম্পেরিয়াল রুল করলো, তো এই ইউরোপের মধ্যে তো গ্রেট ব্রিটেন, ঠিক আছে, তো ইউরোপের যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে গ্রেট ব্রিটেনও ছিল। তাহলে এই ওয়ার্ল্ড ওয়ারে যে এই জায়গাটাই সবার আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তাই জন্য ওদের এই এত প্রতিপত্তি বেড়ে গেছিল বিকজ অফ দিস। ঠিক আছে, তো তখন ওরা একে অপরের মধ্যে পাওয়ার গেমটা দেখাতে গিয়ে কি করলো, দূর দূরান্তে যেখানে যেখানে মানে ডিসকভার করছে আর কলোনি সেট আপ করে ফেলছে, আর একে অপরের কলোনিজকে অ্যাকোয়ার করার চেষ্টা করছে। ঠিক আছে, ইন্ডিয়াতে তো ব্রিটিশরাই লাস্টলি বেশিটা রয়ে গেল, নান্দালেস পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ সবাই এসেছিল। ঠিক আছে, তারপর দেখি কি বলছে, the imperial nations exploited the resources of the colonies, India is one of the example, for their own economic interest. আচ্ছা, ওখানে শুধু কি ল্যান্ড অ্যাকুইজিশন না, পলিটিক্যাল পাওয়ারও নিয়ে নিচ্ছে, ইকোনমিক পাওয়ারও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, colonies provided raw material, cheap labor, agricultural land and trading ports to the imperial nation. এবার কলোনিজ গুলো থেকে দেখো কি কি তৈরি করছে, র মেটেরিয়াল, আমাদের এখান থেকে কটন নিয়ে গেছে, আমাদের সব র মেটেরিয়াল স্পাইসেস এন্ড অল নিয়ে যেত, চিপ লেবার নিয়ে গেছে, তারপরে তো ওয়ার্ল্ড ওয়ারে লড়ার জন্য আর লোকও নিয়ে গেছে। ঠিক আছে, যে আমাদের হয়ে লড়বে চলো, বিকজ তুমি আমার কলোনি। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এগ্রিকালচারাল ল্যান্ড, ইন্ডিগো, মনে আছে তো আমরা পড়েছি প্রায়, অ্যান্ড ট্রেডিং পোর্টস টু দ্য ইম্পেরিয়াল নেশন। এই ট্রেডিং পোর্টস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ক্যালকাটা ওয়াজ ওয়ান অফ দ্য পোর্ট এরিয়া। By the end of the 19th century, England and France had built up a huge colonial empire in Asia and Africa. তাহলে ওদের এই পুরো রেসটার মধ্যে দুটো কান্ট্রি খুব বেশি আগে চলে গেল। কে কে? এশিয়ান আফ্রিকাকে অ্যাকোয়ার করলো, কিন্তু কোন দুটো কান্ট্রি করলো সবচেয়ে বেশি? ইউরোপের ব্রিটিশ, ইংলিশ আর ফ্রান্স। তাহলে ইংল্যান্ড আর ফ্রান্স সবচেয়ে বেশি কলোনিজ অ্যাকোয়ার করলো। কোথা থেকে কোথায় অ্যাকোয়ার করলো? ডিফারেন্ট জায়গায়, স্পেসিফিক্যালি দুটো কন্টিনেন্ট, এশিয়া, ঠিক আছে, এরা তো ইউরোপে আছে, আর এশিয়ার আফ্রিকাতে কলোনিজ অ্যাকোয়ার করছে।
Achha. British imperialism was focused on maintaining and expanding trade by exploiting the resources of its colonies like India, Sri Lanka, Myanmar, Egypt, South Africa, Caribbean islands, and many parts of Africa. Britain's imperial power had reinforced her powerful and the world's largest navy. Some other countries of the world like Germany, Italy, Russia, and Japan also wanted to increase their sphere of influence and created their colonies in Asia and Africa. প্রত্যেকে চেষ্টা করেছে, শুধু ব্রিটিশরা না, প্রত্যেকেই করেছে। যারা যারা অ্যাফেক্টেড হয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর গ্রো করতে পেরেছে, তারা প্রত্যেকেই অন্য জায়গায় গিয়ে কলোনি সেট আপ করার চেষ্টা করেছে। ওকে, these colonies were essential for the progress as they could provide raw material and for their industry and market for their finished product. ইন্ডাস্ট্রিয়ালিজম তো ওর দেশে হয়েছে, মানে সে ফর এক্সাম্পল গ্রেট ব্রিটেনে হয়েছে, র মেটেরিয়াল নিয়ে যাচ্ছে আমার দেশ থেকে, এসে আবার আমাকেই বিক্রি করছে। এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করছে না, ওটা তো পরবর্তীকালে হয়েছিল, কিন্তু ইন্ডাস্ট্রিটা ওখানে রয়েছে। র মেটেরিয়াল এখান থেকে, চিপ লেবার এখান থেকে নিয়ে যাচ্ছে, ওখানে তৈরি করে এবার মার্কেটটা তো বিক্রি করতে হবে, তো ওর নিজের দেশকে কত আর বিক্রি করবে, তো এবার আমাকে বিক্রি করছে। ঠিক আছে, তো আমি নিজের র মেটেরিয়াল চিপ লেবার দিয়ে আবার ওদের বেশি দামে জিনিসও কিনছি, অ্যান্ড আমার ইকোনমি ড্রেন আউট হয়ে যাচ্ছে। ওকে, these colonies were essential for their progress. Besides, acquiring colonies would add to the power and prestige of the country. এক তো হচ্ছে ওখান থেকে র মেটেরিয়ালও পাচ্ছি, মার্কেটও পাচ্ছি, আবার আরেকটা জিনিস হচ্ছে কি, একটু প্রাইডও থাকছে। ও ফ্রান্সের কাছে 2টো কলোনি, আমার কাছে 4টে আছে, এরকম ধরনের। ঠিক আছে, দ্যাট মিনস আই ডমিনেট মোর অ্যামাউন্ট অফ রিসোর্সেস অ্যান্ড আই হ্যাভ মোর পিপল ইন কন্ট্রোল। ওকে, নেক্সট। This led to a clash of interest among these countries. The European power began to scramble for expanding their economic and political empires. Scramble means fight. Okay. Thus, aggressive nationalism and fierce economic competition. তাহলে aggressive nationalism থেকে কোন দিকে আমরা এগিয়ে গেলাম? ইকোনমিক কম্পিটিশনের দিকে এগিয়ে গেলাম। আর আরেকটা ওয়ার্ড আমরা পেয়েছিলাম, aggressive nationalism, fierce competition, the atmosphere was filled. হ্যাঁ, so from aggressive nationalism we moved towards economic competition with each other. Not we as in like European people, we were the colonies at that moment of time, we couldn't do much. Apprehension, acha, filled the atmosphere with fear, apprehension, mutual hatred and international tension. তার মানে ফ্রান্স ধরো একটা কলোনি অ্যাকোয়ার করছে, ব্রিটিশের হিংসে হলো। ঠিক আছে, ওখানকার লোকাল পিপল, আই মিন লাইক পিপল অফ দ্য কান্ট্রি, দে স্টার্টেড হেটিং দ্য ফ্রেঞ্চ পিপল। So there was a mutual hatred also. The people were fighting not only for power, but they had a mutual hatred for each other for some reason, because they wanted to be powerful, because they had a nationalist feeling which is very aggressive in nature. Okay, next. People felt convinced that international problems could only be solved through military. তো ওরা ভেবে নিল যে এই প্রবলেমের একটাই সলিউশন, যে যত বেশি মিলিটারি পাওয়ার বাড়াতে পারবে। ওকে, উইচ ইজ अगेन ডেঞ্জারাস না, রেস ফর আওয়ারনেস। তাহলে আমরা দেখলাম যে প্রথমে শুরু হলো ন্যাশনালিজম দিয়ে, তারপরে এগিয়ে গেল অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম, তারপর গিয়ে ইম্পেরিয়ালিজম, মানে অন্য দেশকে অ্যাকোয়ার করো। এবার আরেক স্টেপ এগিয়ে যাচ্ছি, ওগুলো ধরে রাখতে হবে তো, ন্যাশনাল আইডেন্টিটি, নিজের প্রাইড, তারপরে কলোনি, সব ধরে রাখার জন্য এবার আমার চাই আর্মামেন্টস। আর্মামেন্টস মানে যুদ্ধের সরঞ্জাম। The mad race for armaments, which began soon after the Franco-Prussian War in 1870. Franco-Prussian War, Prussia আর মানে এখানে দেখো এই জায়গাটা রিজনটা দেখা যাবে ম্যাপের মধ্যে। ওকে, France had a fight, ঠিক আছে, and this was known as the Franco-Prussian War of 1870, which was one of the reasons which led to the First World War. তাহলে ইমিডিয়েট কজের কথা আমি বলছিলাম, তো ওটা একটা টেনশন বিল্ড হয়ে গেছিল, যেই সময় থেকে সবাই বুঝে গেছিল যে একটা বড় সড়ো যুদ্ধ লাগতে চলেছে। এটার পেছনে আরেকটা কারণও আছে, একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে হেল্পও করতো। ঠিক আছে, ধরো we are friends and there is a third party, ঠিক আছে, so if you are at war with that person, I will also fight, and by a fight between two countries becomes a fight between three countries. Ebar my friend will also fight and it will become a fight with another country. এইভাবেই লার্জ স্কেল হয়ে গেছে। ঠিক আছে, এখান অব্দি গল্পটা বুঝতে পারছো তো? হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ওটা আমেরিকা বলেই দিয়েছিল যে তুমি করো, ইসরায়েলকে বলেছিল ইরানের এগেনস্টে ফাইট করতে। ঠিক আছে, এবার ভাবো মজার কথাটা দেখো কি সুন্দর। এবার আমরা তো ভাবছিলাম যে আমরা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগোচ্ছি, অর লাইক কোভিডকে যদি তুমি থার্ড ওয়ার্ল্ড ওয়ার ধরে থাকো, তাহলে অলরেডি আমরা ফোর্থ ওয়ার্ল্ড ওয়ারে রয়েছি।
এবার হচ্ছিল, সবাই বলেছিল মে জুন মাস নাগাদ হবে। এবার দেখো, আমেরিকা ইরানকে চাইছে না যে ইরান নিউক্লিয়ার পাওয়ার হোক, বিকজ অফ থ্রেট মনে করছে, কারণ ইরানের যে রিজাইমটা রয়েছে সে পাওয়ারটা মিসইউজ করে ফেলতে পারে। তো আমেরিকার সব ব্যাপারে একটু নাক গলানো রয়েছে। তো আমেরিকা এসে বলছে, যদিও ফর গুড রিজনসই বলছে এই সময়, তো বলছে যে না, ঠিক আছে। আচ্ছা, আমেরিকা কেন এই যুদ্ধের মধ্যে, কেন বলতো এশিয়ার এই প্রবলেমগুলোর মধ্যে পড়ে? এটার কারণে পড়ে বিকজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ও বুঝতে পেরেছিল যে একদম কর্নারে থাকে আর ও বিশেষ একটা ইনভলভ হতে পারে না। বাট ওরও তো মার্কেট ইকোনমি এগুলো তো গ্রো করতে হবে, তো ও তো ক্যাপিটালিস্ট এমনি, তো ওর তো ফ্রি মার্কেট মানে একটা মার্কেট চাই ওর, যেখানে জিনিসগুলো বিক্রি করবে, বা ওর তো কন্ট্রোল অ্যান্ড ডমিনেশনও চাই, ন্যাচারাল রিসোর্সেস গুলোর উপর কন্ট্রোলও চাই। এবার ও তো পড়ে যাচ্ছে একদম ওয়েস্টে। তো এশিয়াকে কন্ট্রোল করার জন্য কি করে, এরকম কোনো পার্টিকুলার কোনো কান্ট্রির কোনো প্রবলেমেটিক সিচুয়েশনও ইনভলভ হয়ে যায়, ঠিক আছে। যেরকম ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে ওর দরকার নেই পড়ার, কিন্তু ও পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানকে রিসোর্সেস দেয়, মানে টাকা পয়সা দেয়, ফ্লাইট, জেট ফ্লাইট দেয়। কেন? ও চায় যে ইন্ডিয়া পাওয়ারে রাইজ না করুক। আবার ওখানে পাশে চায়না আছে, চায়না বেশি রাইজ করে গেলে ওর প্রবলেম, বিকজ আমেরিকা ওয়ান্টস টু হোল্ড পাওয়ার। তো এখন যে ধরনের সিনারিওতে আছে ওটা তো অনেক অ্যাডভান্স সিনারিও, কিন্তু আগে এরকম ছিল। এবার তুমি যে কথাটা আমাকে বললে যে আমেরিকা ইসরায়েলকে বললো যে তুমি স্ট্রাইক করো ইরানকে, ইসরায়েল করলো। তো আমেরিকার ইসরায়েল কার সাথে যুদ্ধে রয়েছে? ইরানের সাথে। মজার কথাটা কি হলো যে আমেরিকার ফ্লাইট গুলো যেখান থেকে টেক অফ করলো সেটা ছিল তোমার মিডল ইস্টে কিছু কিছু জায়গা। ইরান মিডল ইস্টের ওই জায়গাগুলোতে বম ফেলে দিল। তাহলে এবার ওই কান্ট্রিগুলো ওরে ইনভলভ হয়ে যাচ্ছে, বিকজ লস তো ওর হয়েছে না। তো বলেছে যেখানে যেখানে আমেরিকান বেস থাকবে আমি সেখানে সেখানে বোম ফেলবো, ঠিক আছে। আচ্ছা, ওদের মেন কারণটা কি ছিল? ওর একটা স্ট্রেট অফ হরমুজ বলে একটা জায়গা আছে যেখান দিয়ে মেজরিটি শিপস পাস করে, ঠিক আছে। ওই জায়গাটাকে কন্ট্রোল করতে চাইছে, যার জন্য আমাদের দেশে তেলের গ্যাসের অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছিল, আমাদেরও হয়েছে, বোঝা গেছে তো। তাহলে এবার ভাবো, just because you want to hold power, you are trying and controlling somebody else from becoming powerful, say for example Iran, and then you're blocking the road or the sea, and thereby you're putting so many other countries into problem. You getting my point? So you are actually leading to a world war. এবার তখন সবাই দলাদলি করে নেবে যে কে আমেরিকার সাথে যাবে, কে ইরানের সাথে যাবে, দলাদলি করে সাপোর্ট করতে শুরু করবে আর যুদ্ধ লেগে যাবে। বাট এখন মানে হয়েছে, যুদ্ধ হয়নি তা তো নয়, বোম পড়েনি তা তো নয়, অনেক কিছুই ক্ষতি হয়েছে, বাট একটা স্কেল অবধি হয়েছে। এবার এই জায়গাটায় উই আর নাও ভেরি কনসিয়াস। কেন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের লাস্টে দুটো বম ড্রপ করা হবে জাপানে, ইন হিরোশিমা এন্ড নাগাসাকি অ্যান্ড না, মনে আছে তো এটা? এবার এই যে দুখানা বম বা নিউক্লিয়ার বম বা অ্যাটমিক বম ড্রপ করা হয়েছে, তাহলে এই অ্যাটমিক বমগুলোর কারণে উই রিয়ালাইজ দ্যাট হাউ হার্মফুল ইট ক্যান বিকাম অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইট ক্যান বিকাম। এই জন্য এখন সবাই বুঝে বুঝে চলছে, মানে করছে যুদ্ধ, বাট ওই অব্দি এসকেলেট করতে চাইছে না। যখনই কেউ এসকেলেট করছে অন্য কান্ট্রি এসে তাকে থামিয়ে দিচ্ছে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট দ্যাট ডিস্ট্রাকশন। Many of us are now atomic power hold করি, আমরা নিউক্লিয়ার পাওয়ার হোল্ড করি, এন্ড ইরান ওটা করতে যাচ্ছিল, তো আমেরিকা এসে বাধা দিচ্ছে। ইরানের যে রিজাইম আছে বা যারা রুলার আছে তারা তো একটু ফ্যানাটিক গোছে, মানে এটা ওর যুক্তি যে ফ্যানাটিক গোছে, তো কোনো ধরনের ঝামেলা হলেও ও নিউক্লিয়ার বম দিয়ে দেবে। তো যেমন তেমন লোকের হাতে বা যেমন তেমন গভর্নমেন্টের হাতে নিউক্লিয়ার বম থাকা যাবে না। দিস ওয়ার দ্য বেসিক প্রমাইসেস যেখানে এই ওয়ারের কথাটা আমরা স্টার্ট হচ্ছে। তো আমি গিভিং ইউ এক্সাম্পলস টু আন্ডারস্ট্যান্ড যে তখন এরম ধরনের সিনারিও কিরম ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় সিনারিওটা এরম ধরনের ছিল, তখন সবে সবে এইগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, আর্মস অ্যান্ড আর্মামেন্টস আসছে, ইন্ডাস্ট্রি গ্রো করছে, ইকোনমি গ্রো করছে, পিপল আর অ্যাডপ্টিং নিউ থিংস অ্যান্ড নতুন ইম্পেরিয়াল পাওয়ার হচ্ছে, বোঝা গেছে। চলো নেক্সট পার্ট, রেস ফর আর্মামেন্টস এর আমরা দেখি কি বলছে। এটা তো হ্যাঁ, তো হয়ে যাওয়ার পরে এভরি মেজর পাওয়ার বিগ্যান স্টক পাইলিং। স্টক পাইলিং মানে বল না, পাইল করা মানে জমা করা, রাইট। তাহলে আর্মস অ্যান্ড আর্মামেন্টস স্টক পাইল করছে, জাস্ট ওয়ান মিনিট। তো স্টক পাইল করতে শুরু করেছে মানে জমাতে শুরু করছে। কি জমাচ্ছে? আর্মস অ্যান্ড আর্মামেন্টস, এই ভেবে অ্যাপ্রিহেনশনে যে যুদ্ধ লাগতে পারে, ওকে, in the name of self-defense and preservation of peace. Okay. As a result, if one country increases its armament, other countries were compelled to do same.
ডু দ্য সেম। আমি বললাম যে পাশের দেশ এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে থাকলে কাল যুদ্ধ লেগে গেলে প্রবলেম হয়ে যাবে। ওকে, ইট filled the atmosphere with fear, apprehension and mutual hatred। একই জিনিস যেটা আমরা একটু আগে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজমে পড়েছি, রেস ফর আর্মামেন্টও মোটামুটি এক। In order to protect her colonies in Africa, few islands in the Pacific, Germany began to build a powerful navy। আচ্ছা, এবার মজার কথাটা হচ্ছে এরা তো পাশাপাশি দেশ, জার্মানি, পোল্যান্ড এন্ড অল দ্যাট, কিন্তু ওদের কলোনিজ গুলো তো দূরে আছে। তো এবার যদি নিজের কলোনিকেও তো প্রোটেক্ট করতে হবে, নাহলে তো ওটা গিয়ে ওভারটেক করে নিতে পারে। তো কি করছে, এখান থেকে ওটাকে আটকাবার চেষ্টা করছে, মানে ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো কি করবে তখন, তো অত এয়ার মানে মানে এয়ারের অত ফ্লাইটস এন্ড অল, জেট ফ্লাইটস এন্ড অত তো তখন ইমপ্রুভ করেনি। তখন নেভাল পাওয়ার ওয়াজ ইম্পর্টেন্ট। নেভাল মানে সি শিপস, ওয়ারশিপস, ঠিক আছে। তো নেভাল পাওয়ারকেও ইনক্রিজ করতে লাগলো, যে আরো বেশি বেশি আমি শিপস এন্ড এগুলো বানাতে শুরু করি, যাতে আই ক্যান প্রোটেক্ট মাই কলোনি। যদি কোনো যুদ্ধ লাগে আই ক্যান ইমিডিয়েটলি গো অ্যান্ড প্রোটেক্ট দ্যাট প্লেস। কি বললো, দেখি কোথায় গেল, হ্যাঁ, পাওয়ারফুল নেভি উইথ আ ভিউ অ্যাচিভিং প্যারিটি উইথ ব্রিটেন। প্যারিটি মিনস সিমিলারিটি, মানে ব্রিটেনের তখন নেভাল পাওয়ার অনেকটা বেড়ে গেছে, তো জার্মানি চেষ্টা করছে যে আমি ব্রিটেনের সাথে সমান সমান হয়ে যাই, প্যারিটি, ঠিক আছে। By 1914, Germany had left Britain and France. Germany had left Britain and France far behind in the production of iron and steel in many other manufacturing. কি হয়েছে দেখো, তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একদম পিকে, এন্ড যা ন্যাচারাল রিসোর্সেস আছে সেখানে আয়রন এন্ড স্টিল প্রোডাকশনও পিকে। ফ্যাক্টরি সেট আপ করে ফেলেছে, তাড়াতাড়ি করে প্রোডাকশন করছে, লার্জ স্কেল প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আয়রন এন্ড স্টিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার যাই সেট আপ করো না কেন এটা তো খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, মানে বেসিক ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ছে তোমার। One of its ships, the Imperator, built in 1912, was the largest in the world. The Germans dug the Kiel Canal deeper so that battleships could enter its water. মানে শিপস তো জলের কিছুটা নিচে থাকে কিছুটা উপরে থাকে, এবার হেভি শিপস হলে তো আরো ডিপে যাবে না, তো আরো ডিপার ক্যানালস করছে সো দ্যাট শিপস গুলো এন্টার করতে পারে। Britain and France were concerned with Germany's growing military strength. একই মিলিটারি স্ট্রেংথ, তার মধ্যে নেভাল পাওয়ার বেড়ে গেছে, তার মধ্যে এত আয়রন এন্ড স্টিল প্রোডাকশন, মানে জার্মানি ইজ মানে ফ্লারিশিং লাইক এনিথিং। তো ওটাতে ব্রিটেন অ্যান্ড ফ্রান্স ভয় পেয়ে গেছে, বিকজ ওই রিজনে, এই পার্টিকুলার রিজনে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল দুটো কান্ট্রি, ব্রিটেন অ্যান্ড ফ্রান্স। দে হ্যাড দ্য মানে মেনি নাম্বার অফ কলোনিজ অ্যান্ড দে ওয়ার ভেরি পাওয়ারফুল, ওদের ইন্ডাস্ট্রিজ ফ্লারিশ করেছিল। বাট জার্মানি সাডেনলি ওদের ওভারটেক করে গেল। That became a point of fear for them. Okay, this led to a fierce competition among the European countries and gave rise to the race for armaments. এবার ওরাও আবার নতুন আর্মস তৈরি করতে শুরু করলো, ঠিক আছে। Division of Europe into two hostile groups. There were two kinds of state in Europe in the early 20th century. On one hand, there was single nation state, এই যে আমরা লিখেছি নেশন স্টেট, সিঙ্গল নেশন স্টেট কেন, একটা পার্টিকুলার পপুলেশনের আইডেন্টিটির উপর। France for French, France for French, which are like France, Holland and Germany, whose national identities were based on their common language and tradition. একই ল্যাঙ্গুয়েজ, একই ট্রেডিশন, সেই হিসেবে বেস করে ওদের নিজেদের আইডেন্টিটি। On the other hand, there were imperial states like Austria-Hungarian Empire and Russian Empire. আচ্ছা, ম্যাপটা দেখো, এখানে বুঝতে পারবে। তাহলে আমরা তিনটে দেশের নাম পড়লাম, ফ্রান্স পড়লাম, হল্যান্ড পড়লাম, জার্মানি পড়লাম। দেখো জার্মানি, ঠিক আছে, ফ্রান্স পেয়েছি। তাহলে এই কান্ট্রিগুলোর ব্যাপারটা কি বলতো, এই কান্ট্রিগুলোর নিজস্ব একটা আইডেন্টিটি আছে, ওর পপুলেশন, একই ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা নেশন স্টেট। আর এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি, আর দেখো দুটো এম্পায়ারের কথা বলেছে, অস্ট্রিয়া হাঙ্গারিয়ান এম্পায়ার এন্ড রাশিয়ান এম্পায়ার। এখানে রাশিয়া আর এটা অস্ট্রিয়া হাঙ্গারি, এটা একটা এম্পায়ার মানে একটা কিংডম, ঠিক আছে, মানে যেরকম রাজার রুল, ঠিক আছে। এই জায়গায় ওর পার্টিকুলার শুধু অস্ট্রিয় হাঙ্গারিয়ান পিপল রয়েছে তা নয়, তার মধ্যে অন্য পপুলেশনে রয়েছে। আমি একটু আগে এক্সাম্পল দিলাম না, যে ধরো মানে একটা কিংডম এসে এই জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে, তাতে আমার আর তোমার আইডেন্টিটি চেঞ্জ হয়নি, কিন্তু আমরা কোনো কিংডমের আন্ডারে রয়েছি। এখন আমাদের মনে হলো যে না, আমি এই কিংডমটা থেকে বেরিয়ে যাব আর নিজের আলাদা একটা দেশ বানাবো, এরকমই হয়েছিল। তাহলে দুখানা সেট অফ পাওয়ার্স আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নেশন স্টেটস আর একটা হচ্ছে ইম্পেরিয়াল স্টেটস।
ইম্পেরিয়াল স্টেট মানে যেগুলো হচ্ছে কোনো কিংডম বা রাজত্ব বা এম্পায়ার, তার মধ্যে অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ার আর রাশিয়ান এম্পায়ার, ঠিক আছে, শর্ট ফর্মস গুলো লিখছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড এক্সেট্রা। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এরা হচ্ছে নিজেদের আইডেন্টিটির ওপর নেশন স্টেট, আর এরা হচ্ছে এম্পায়ার্স, যার ভেতরে অনেক ছোট ছোট নেশন স্টেট থাকলেও থাকতে পারে, অনেক ছোট ছোট আলাদা ন্যাশনাল আইডেন্টিটিস থাকলেও থাকতে পারে, ঠিক আছে। ওখান থেকে ওরা বেরোবার চেষ্টা করবে, হ্যাঁ, আর তখন না একে অপরকে হেল্প করে দেবে যাতে অন্য পপুলেশনরা অ্যাজিটেট করে ওখান থেকে বেরিয়ে যায়, তাদের এম্পায়ারটা ভেঙে যায়, ঠিক আছে। এবার দেখে নি, আচ্ছা আমরা এইটুকুনি অবধি কমপ্লিট করবো, হ্যাঁ, সো দ্যাট তুমি গিয়ে বাড়িতে আবার তোমার ফিজিক্স পড়তে পারো, তাই তো। আচ্ছা, নেক্সট কি দেখি কি বলছে। The Austro-Hungarian Empire was ruled by the Habsburg dynasty. তাহলে এই অস্ট্রিয়া-হাঙ্গারিয়ান এম্পায়ারটার যে ডাইনেস্টি মানে ওই কিংডম, তার নাম ছিল হ্যাবসবার্গ। তার নাম কি ছিল? হ্যাবসবার্গ, ঠিক আছে। And included in its territory Hungarian, Serb, Bosnian, ক্রোট পপুলেশন। তাহলে এই একটা এম্পায়ারের ভেতরে আমি কি বললাম, অনেকগুলো পপুলেশন থাকলেও থাকতে পারে, তার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি কাদের, হাঙ্গেরিয়ান, আরেকটা দেখতে পাচ্ছি সার্বস, ওই সার্বিয়া বা স্ল্যাভস, বসনিয়ান, পরে দিয়ে একটা দেশ তৈরি হবে, আর ক্রোট, এই ধরনের পার্টিকুলার পপুলেশন যারা এরকম ন্যাশনাল আইডেন্টিটি, আলাদা কালচার আলাদা, কিন্তু তারা কোনো কারণে এই পার্টিকুলার একটা এম্পায়ারের আন্ডারে চলে গেছে, ঠিক আছে। তার মানে মোটামুটি একটা এম্পায়ারের ভেতরে আমরা চারখানা ন্যাশনাল আইডেন্টিটি দেখতে পাচ্ছি। Who spoke different language, had different cultural tradition. Germany entered into an alliance with Austria-Hungary. জার্মানি ভাবলো যে আমি এর সাথে অ্যালায়েন্স করে নি, অ্যালায়েন্স মানে বন্ধুত্ব, ঠিক আছে, বন্ধুত্ব করে নিল, ঠিক আছে। পরে কি বলছে, with Austria-Hungary in 1882 Italy joined the alliance and it came to be known as the Triple Alliance, ঠিক আছে। তাহলে জার্মানির সাথে কার বন্ধুত্ব হলো, জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরিয়ান এম্পায়ার আর ইটালি, এরা কারা হয়ে গেল, ট্রিপল অ্যালায়েন্স। এবার ট্রিপল অন্টে আলাদা আরেকটা গ্রুপ কি হচ্ছে দেখি। আফটার দ্য ডেথ অফ বিসমার্ক, ফ্রান্স ওয়াজ এবল টু এস্টাবলিশ ফ্রেন্ডলি রিলেশনস উইথ রাশিয়া। তাহলে ফ্রান্স আর কে বন্ধু হয়ে গেল, আর রাশিয়াতেও ছিল এম্পায়ার ছিল, অ্যান্ড ইংল্যান্ড আরেকটাও বন্ধু হয়ে গেল কে। আচ্ছা, এবার মজার কথাটা একটা জিনিস দেখেছো, ফ্রান্স আর ইংল্যান্ড কিন্তু জার্মানিকে হেট করতো না, কারণ ও পাওয়ার বেড়ে গেছিল বলে, তাই জন্য আলাদা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়ে গেছে, দ্য রাশিয়ান এম্পায়ার ইনক্লুডেড টেরিটরিজ বাই পলিশ, ইউক্রেনিয়ান, টার্কিশ এন্ড মঙ্গল। এবার এই যে রাশিয়ান এম্পায়ারটা, দেখো রাশিয়া এমনিতে দেশ এত বড়, আর তখন তো আরো বড় ছিল, বিকজ ওর মধ্যে কি কি পপুলেশন ছিল, এর মধ্যে যেরকম হাঙ্গেরিয়ান, সার্ব, বসনিয়ান এন্ড ক্রোট ছিল, রাশিয়ান এম্পায়ারের মধ্যে ছিল হচ্ছে পলিশ, ইউক্রেনিয়ান মানে ইউক্রেন, আজকের দিনে দেখো রাশিয়া ইউক্রেন এখনো যুদ্ধ করে চলেছে, টার্কিশ মানে টার্কি মানে টার্ক পপুলেশন, আর মঙ্গলস। তাহলে চারখানা আলাদা ন্যাশনাল আইডেন্টিটিস এক একটা এম্পায়ারের ভেতর বসে রয়েছে। গ্রুপটা কিরকম ফর্ম হলো, একটা এম্পায়ার চলে গেল একটা গ্রুপে, আরেকটা এম্পায়ার চলে গেল আরেকটা গ্রুপে, আর ইংল্যান্ড এন্ড ফ্রান্স অলরেডি কাকে হেড করতো, আর জার্মানি কার সাথে হাত মেলালো, অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে, আর জুটলো কে, হয়েছে গল্পটা এখানে অব্দি। চলো আরেকটু, the three countries entered into the Triple Alliance in 1907 to counter the Triple Alliance. তো এরা ভাবলো যে বাবা এরা একজোট হয়েছে, চলো আমরাও একজোট হয়ে যাই, ঠিক আছে। আগে এরা হয়েছে, হ্যাঁ, এখানে দেখা দেখি এদের হয়েছে। Later Japan joined the Triple Alliance, মানে এখানে এসে জুড়ে বসলো হচ্ছে আরেকটা দেশ, সেটা হচ্ছে জাপান, ঠিক আছে। ও ভাবলো বাবা জুড়ে যাই ভালো করে, সবাই না বন্ধুত্ব করতো কি বলতো, অ্যাটাক হওয়ার ভয়। Later Japan joined, thus Europe was divided into two hostile camps. Britain had created a vast empire by acquiring colonies in Asia and Africa. It grew rich from its success in trade in foreign resources, markets, territories, and people. Other countries of the world like Germany and Netherlands, Italy and the USA too wanted to join colonies, acquire colonies in Asia and Africa. এরাও যারা নতুন উঠছে
তারাও ভেবেছিল যে আমরা কলোনিজ অ্যাকোয়ার করি, কিন্তু অলরেডি ব্রিটিশদের তো পাওয়ার অনেকটা কনসলিডেটেড ছিল। আর মজার কথা হচ্ছিল তখন কলোনিজরাও অ্যাজিটেট করছিল বেরিয়ে যাওয়ার জন্য। তো এই এম্পায়ার থেকে শুধু আলাদা ন্যাশনাল আইডেন্টিটি বেরোবার চেষ্টা করেছে তা নয়, যে কলোনিজ গুলো ওরা সেট আপ করেছিল তারাও অ্যাজিটেট করছে, আমরাও তো করছিলাম তখন, আমাদেরও তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় মানে ইন্ডিপেন্ডেন্সের লড়াই লড়ছিলাম না। ঠিক আছে, দেখো 1914, the time when Gandhiji came back and entered the politics. Okay, Italy and USA too wanted to acquire colonies. USA চেষ্টা করছে, আমেরিকাও চেষ্টা করছে কলোনি অ্যাকোয়ার করা। This led to the scramble for colonies, fight for colonies, therefore rivalries and wars. Rivalries মানে enmity between nations happened not just for colonies but for colonial trade and trade routes as well. যার পাশ দিয়ে, যার কান্ট্রির পাশ দিয়ে রুটটা যাচ্ছে সে সেটাকে ডমিনেট করছে। তো শুধু আমি কলোনি চাই না, কলোনির ভেতর ট্রেডটাও চাই, আর ওই ট্রেড রুটটাও চাই। তাই জন্য যত আমি পাওয়ারফুল হব তত আমার এই তিনটে জিনিস কবজায় থাকবে, কন্ট্রোলে থাকবে। কি কি? কলোনিজ, ট্রেড অ্যান্ড ট্রেড রুট। ঠিক আছে? These rivalries created suspicion because they used to hate each other. Tension and war finally culminated in the First World War. তাহলে আমরা মোটামুটি আজকে আর একটা কজ বাকি রেখে বাকি সবটা করে ফেললাম। এবার আসছি আমরা কোন ঘটনায় জানো? ইভেন্টস, মানে যুদ্ধটা কি কি হয়েছিল। আচ্ছা, আমি একটা কথা প্রথমেই বলেছিলাম, দেয়ার ওয়াজ টু সেট অফ কজেস। একটা কজেস যেটা ব্যাকগ্রাউন্ডে চলছে, যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, aggression, nationalism, তারপর রেস ফর আর্মামেন্টস অ্যান্ড মিউচুয়াল হেট্রেড, ইম্পেরিয়ালিজম, এগুলো পড়ছিলাম তো, এগুলো ব্যাকগ্রাউন্ড। ইমিডিয়েট কজ হচ্ছে এই সারাজেভো ক্রাইসিসটা, দেখো লেখা আছে ইমিডিয়েট কজ। ঠিক আছে, তার আগে এটা ব্রডার কজ। তাহলে মনে রাখবে যদি কোনোভাবে কোয়েশ্চেন ইমিডিয়েট কজের কথা বলে, দেন ইউ আর রাইটিং দিস ওয়ান। ঠিক আছে, ইমিডিয়েটলি কেন যুদ্ধটা লেগে গেল একটা এক্সাম্পল দিয়ে দেখি। আগের বছর আমাদের মনে আছে ইন্ডিয়া পাকিস্তান তো অলমোস্ট সবসময় টেনশনে থাকে, কিন্তু পেহেলগাম অ্যাটাকটা হওয়ার পর সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে গেছিল, অপারেশন সিন্দুর, মনে আছে তো? তাহলে দ্যাট বিকেম দ্য ইমিডিয়েট কজ ফর দ্য ওয়ার। We are always at war, there is no doubt about it. India and Pakistan is always at war from 1947. ঠিক আছে, কিন্তু ইমিডিয়েট কজটা হচ্ছিল ওই পেহেলগাম অ্যাটাক। সে ফর এক্সাম্পল এইবারে, তারপর তো আগে আছেই আরো। দেখো দুটো সেট অফ কারণ। একটা হচ্ছে যে প্রথম থেকেই ইন্ডিয়ার প্রতি একটা অ্যানিমোসিটি ডেভেলপ করেছিল, আমাদের কান্ট্রিটা ডিভাইডেড হয়েছিল অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, তাই তো? হিন্দু মুসলিম আইডেন্টিটি নিয়েই তো করেছিল। তো ওরা ওই অ্যানিমোসিটিটাকে ধরে রেখেছে, নাম দিলে ইন্ডিয়াও ধরে রেখেছে, এরকম তো কোনো ব্যাপার নয়। বাট হ্যাঁ, অফকোর্স ইন্ডিয়ার একটা পলিসি আছে যে আমরা কখনো ফার্স্ট অ্যাটাক করি না, আমরা এক্সপ্যান্ডও করি না, অ্যাকোয়ার করারও চেষ্টা করছি না, এই ধরনের অ্যাটাকে আমরা বিশ্বাসী নই। আমরা যে সময় 1947-এর সময় নিজেদের কনসলিডেট করার জন্য যা যা দরকার সেগুলো করেছি, বাট হেন্সফোর্থ আমরা আর করিনি। ঠিক আছে, we never went and occupied somebody else's country. No, we don't do that because that's a policy. হ্যাঁ, মানে ওই রিজনের পলিসি। বাট পাকিস্তানের সাথে এটা একটা কারণ হয়েছিল, দুটো কারণ ছিল। পাকিস্তানের আমাদের ইন্ডিয়ার কিছু রিজনের উপর একটা ক্লেম আছে। একটা হচ্ছে পাকিস্তান এখনো একটাই ক্লেম করে যাচ্ছে যে কাশ্মীর ওদের। ঠিক আছে, ইন্ডিয়া যখন ফ্রি হয়েছিল না তখন দু ভাগ হয়ে গেছিল, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আজকে যেটা প্রেজেন্ট ডে বাংলাদেশ, সেটাও ওয়েস্ট ইস্ট পাকিস্তান ছিল, সেটাও পাকিস্তানের আন্ডারে। আর তখন না অপশন দেওয়া হয়েছিল, কারণ পুরোটা তো আর ব্রিটিশের আন্ডারে ছিল না, কিছু কিছু জায়গায় রাজারা ছিল, কিংডম ছিল, তখন অপশন দেওয়া হয়েছিল তুমি কার সাথে যেতে চাও, পাকিস্তানের সাথে যেতে চাও না ইন্ডিয়ার কাছে থাকতে চাও। তো এরকম দুটো ছিল, হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর, তিনটে কিংডম ছিল, যারা বুঝতে পারছিল না কি করবে, একটু যাবে কি যাবে না। এবার জুনাগড় আর তোমার নাম কি হায়দ্রাবাদ আমাদের তো দেশের মধ্যেখানে, তো চলে গেলে তো আমরা তো মানে প্রবলেম হয়ে যাবে, আমাদের সভরেনিটি হ্যাম্পার্ড হবে না, কারণ কি করে আমি করবো, মানে অ্যাকোয়ার করে নিলে পাকিস্তান। তো ওটা মোটামুটি সর্দার বল্লভভাই পটেল নিজের পাওয়ারফুল পজিশন দিয়ে ওটাকে অ্যাকোয়ার করে নিয়েছিলেন। বাট কাশ্মীরেরটা না একটু ডাইসি ছিল, মানে হবে কি হবে না, ওখানকার রাজা হিন্দু ছিল, পপুলেশন মুসলিম ছিল, সো তারা পাকিস্তানের সাথে যেতে চায় না, রাজা হিন্দু, এদিকে আর রাজা বলেছিল না আমি কারোর সাথে যাবো না, এরকম একটা প্রবলেম হচ্ছিল। মিনওয়াইল পাকিস্তান অ্যাটাক করে দিল, মানে যেই ইন্ডিপেন্ডেন্স হলো অ্যাটাক করে দিল। তো তারপর থেকে যে ওই একটা আমাদের লাইন অফ কন্ট্রোল হয়ে গেল, আমরা হাফ হয়ে গেলাম, ওরা হাফ হয়ে এসে গেছিল, ওই যেখানে গিয়ে সিজ ফায়ার হয়ে গেল,
ওয়ারটা বন্ধ হয়ে গেল, তারপর থেকে ওদের ক্লেম হচ্ছে যে পুরো কাশ্মীর আমাদের, আর আমাদের ক্লেম হচ্ছে পুরো কাশ্মীর আমাদের। এটা নিয়ে আমরা এখনো লড়ে চলেছি। আরেকটা ঘটনা ঘটে ফেলেছিলাম 1971-এ, এটা তো ইস্ট পাকিস্তান ছিল বাংলাদেশ, কিন্তু যখন ওদের নিজেদের মধ্যে একটা প্রবলেম হচ্ছিল রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দে ওয়ার হ্যাভিং ফাইটস ওভার দেয়ার, মানে পপুলেশনটা ফাইট করছিল ওভার ল্যাঙ্গুয়েজ, উর্দু অ্যান্ড বাংলা অ্যান্ড অল, ইন্ডিয়া হেল্প বাংলাদেশ টু গেন ফ্রিডম। ওটাতে পাকিস্তান আরো রেগে গেল যে তুমি আমার দু টুকরো করে দিলে। তো তারপর থেকে পাকিস্তানের অ্যাঙ্গিওর, তাই জন্য আমাদের কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকে। একটাও যুদ্ধ জিততে পারেনি, তো ওটাও একটা বড় অ্যাঙ্গিওর। তো এই জন্য আমাদের যখন যুদ্ধ করতে পারে না, তো এরকম প্রক্সি ওয়ার করে। প্রক্সি ওয়ার মানে এই ধরনের অ্যাটাক করা, তোমাকে অ্যাজিটেট করে দেওয়া, তোমার দেশের লোককে মেরে দেওয়া, টেররিস্ট অ্যাটাক, দ্যাটস কল্ড প্রক্সি ওয়ার। ঠিক আছে, মানে লড়ছিও না অথচ লড়ছি। ঠিক আছে, বোঝা গেছে? এই ধরনের টেনশন ওয়ার্ল্ড ওয়ার থেকে টাইম থেকে কেন, তারও আরো আগে থেকে চলে আসছে, বাট ওয়ার্ল্ড ওয়ারের ইস্যুটা আমরা ইম্পর্টেন্ট মনে করি বিকজ মেনি কান্ট্রিজ গট ইনভলভ। ঠিক আছে, এই ধরো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হওয়ার সময় সব দেশেরা পরে দিয়ে ইনভলভ হয়ে গিয়ে বলতে শুরু করলো নো নো ইউ শুডন্ট ফাইট বিকজ ইট ওয়াজ ফ্লেয়ারিং আপ, দুজনেই নিউক্লিয়ার পাওয়ার, অসুবিধার দিকে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আবার যখন আমরা বাকিটা করবো আমরা আরো গল্প শোনাবো। ওকে, তাহলে আজকে এখানেই স্টপ করি। ক্যান ইউ লাইক পুট দ্য পজ, দেখে নাও তো ওখানে স্টপটা